আসসালামু আলাইকুম, নমস্কার অ্যান্ড গুড আফটারনুন। আজকে আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে একটি খুবই ইম্পর্ট্যান্ট, ওয়ান্স এগেইন আমি হয়তো সবগুলোকে ইম্পর্ট্যান্ট বলি, আসলেই প্রত্যেকটি টপিকেরই একটা অ্যাসপেক্ট থাকে। তো আজকে যে অ্যাসপেক্টটা নিয়ে আমি তোমাদের সামনে বা আপনাদের সামনে আসছি সেটি হচ্ছে যে খোদ ইউএসএ, আমেরিকান সরকার, আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি, আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট, পররাষ্ট্র মন্ত্রণালয়, অথবা জাস্ট বোঝার জন্য আমেরিকাতে 3 ক্যাটাগরির স্টুডেন্টরা বেসিক্যালি পড়তে আসে। তার মধ্যে সবচেয়ে ওয়াইডলি পপুলেটেড হচ্ছে, আমরা সকলেই কম বেশি নামটি জানি, ওই শব্দটির সঙ্গে আমরা অলরেডি পরিচিত হয়েছি বা হতে যাচ্ছি, সেটি হচ্ছে এটা হচ্ছে F1 ক্যাটাগরি বলছেন ওনারা। আর এছাড়াও L1 এবং M1 নামে ক্যাটাগরি রয়েছে, এবং সংক্ষেপে অনেকে বোঝার জন্য F1, M1, L1 এই 3টে ক্যাটাগরিকে নিয়েও অনেক সময় অনেক জায়গায় আমরা হয়তোবা সম্মুখীন হতে পারি যে এখানে L1 এবং M1 এর কথা লেখা আছে, কিন্তু দেখা গেলো আমরা হয়তো ডিফারেন্সিয়েট করতে পারছি না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে F1, M1 এবং L1 এই 3টির ভিতরে যে ডিস্টিংটিভ পার্থক্য, অর্থাৎ একদম ইনস্টিংক্ট যে পার্থক্য, ডিস্টিংগুইশেবল যে পার্থক্য, সেই পার্থক্য অ্যাটলিস্ট কিছু গ্লিমস দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা ভবিষ্যতে অন্তত F1, M1 এবং L1 নিয়ে যদি কোনো রেফারেন্স আসে, অ্যাটলিস্ট তোমরা কনফিউশন আসতেই পারে, তোমরা সেখানে ঘেটে দেখতে পারো, তারপরেও অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা যেন আজকে ভিডিও থেকে তোমরা নিয়ে নিতে পারো। আমাদের ডিসক্লেমার বলতেই হবে, আমরা কোনো ল ফার্ম না, আমরা কোনো লিগাল অ্যাডভাইস দিই না, আমরা কোনো ল ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েটেড না, আর দেয়ার ইজ নো গ্যারান্টি অন দ্য আউটকাম। এখন চলো আমরা দেখি। ডেফিনেটলি আজকে আমার গবেষণা থেকে আমি রেফারেন্স হিসাবে আমাদের খোদ আমেরিকান সরকারের সম্মানিত হোমল্যান্ড সিকিউরিটি যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ USCIS, এবং আমি আরও একটি ওয়েবসাইট, ইনফ্যাক্ট এই রেফারেন্সগুলো আমার এই ভিডিও একদম শেষে হয়তো দেওয়া থাকবে, অ্যাট দ্য সেম টাইম আমি আশা করি ডিসক্রিপশন বক্সেও নিচে দেওয়া থাকবে। সো জাস্ট টু লেট ইউ গাইজ নো অ্যাজ এ রেফারেন্স, যে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো রেফারেন্স ইউজ করলে ফুটনোট আকারে দেওয়ার চেষ্টা করছি, অথবা ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করছি, অথবা অ্যাটলিস্ট ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করছি, হুইচ ইজ দ্য পাওয়ার অফ দ্য হোজ কপিরাইট ইন্ডাস্ট্রি, রাইট? আচ্ছা, আর কপিরাইট সম্পর্কে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে অ্যাবসলিউটলি আমাদের বা আমার এই ভিডিওগুলো Pmae Consultancy USA বা MD খালিদ মোস্তাক এর অনুমতি ছাড়া আমরা আসলে কাউকে অথরাইজ করছি না এই ভিডিও থেকে ইভেন 1 সেকেন্ডের জন্য কোনো কিছু অন্য কোথাও শেয়ার করার জন্য অথবা গ্লিমস হিসেবে দেখানোর জন্য। ইফ দ্যাটস দ্য কেস, আমি যদি ভুল না বলে থাকি, সেটা হয়তো কপিরাইট ভায়োলেশন হবে যদি কেউ এরকম করে থাকেন, কারণ আমাদের ভিডিও শেষে আমরা চেষ্টা করছি সাইনটি দেওয়ার জন্য যে কপিরাইট প্রোটেক্টেড, রাইট? সো ওয়ান্স এগেইন, Pmae অথরাইজেশন ছাড়া এই ভিডিওকে নিয়ে কোনো রকম কোনো কিছু করা, অর্থাৎ এই ভিডিওর সামান্য একটি অংশ বা বেশি একটি অংশ, অথবা এই ভিডিওর কোনো একটি অংশ কোনো জায়গায় সম্প্রচার করার ক্ষেত্রে আমরা অনুরোধ করব যে সেই পার্টি অথবা সেই ব্যক্তি যেন Pmae কাছ থেকে, অর্থাৎ আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে যেন অনুমতি নেন অ্যাডভান্স। সেক্ষেত্রে আমরা অনুমতি দিলেই আপনারা সেটার এই রিসোর্সটা বা এই ভিডিওর সামান্য অংশ ইউজ করতে পারবেন। আদারওয়াইজ কি করা ঠিক হবে? নিশ্চয়ই সেটা কপিরাইট ভায়োলেশন হবে, আমরা যদি ভুল না বলে থাকি। প্রত্যেকটি ভিডিওতেই আমরা অনেক রেফারেন্স থাকে, যে রেফারেন্সগুলোকে একটু করে আনার চেষ্টা করে থাকি। আরেকটি কথা বলে রাখি, আমি আগের কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে F1 স্টুডেন্ট যারা, তারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তারা যে স্কুলে সে অ্যাপ্লাই করবে, সেই স্কুলটা অ্যাক্রিডাইটেড হতে হবে কি হতে হবে না, এর উপরে সুনির্দিষ্ট কোনো ধারণা অন দ্য স্পট হতে গবেষণা ছিল না বলে ওই জায়গাটা হয়তো আমি এইভাবে বলেছি যে ঠিক এই মুহূর্তে আমি তোমাদেরকে কোনো নিশ্চিতভাবে কোনো স্টেটমেন্ট বা কোনো কথা বা কোনো রেফারেন্স দিতে পারছি না। আমার মনে হয় আমি বলেছিলাম। তো সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তাহলে আজকে আমি সুনিশ্চিতভাবে তাদের রেফারেন্স থেকে, তাদের ওয়েবসাইট থেকেই খোদ এই মুহূর্তে যেটা শো করছে সেখান থেকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে একটু ক্লিয়ার করে রাখি। সেটি হচ্ছে, আমি যদি ভুল না বলে থাকি, সেই বিষয়টা এখানে আসবে যে সেই স্কুলকে অ্যাফিলিয়েটেড হতে হবে কিনা। আমি ইনফ্যাক্ট ওই স্টেটমেন্ট এখন পড়ি এখানে। ওয়ান্স এগেইন, ওদের রেফারেন্স হিসাবে এদের এই সাইট রীতিমতো বলছে যে F1 স্টুডেন্ট ভিসা, নিচে ওনারা এক্সপ্লেন করছেন, দ্য F1 visa bracket academic student allows you to enter the United States as a full-time student at an accredited college, university, seminary, conservatory, academic high school, elementary school or other academic institution or in a language training program. খেয়াল করে দেখো, এই সেন্টেন্সের ঠিক মাঝ বরাবর অ্যাক্রিডাইটেড শব্দটা কিন্তু এসেছিল, অর্থাৎ আমরা এই উত্তরটা আজকে পেয়ে গেলাম। সেটি হচ্ছে খোদ আমেরিকান গভর্নমেন্টের ওয়েবসাইট বলছেন, uscis.gov বলছেন যে F1 স্টুডেন্টকে অ্যাক্রিডাইটেড
কলেজ বা ইউনিভার্সিটি বা সেমিনারি বা কনজারভেটরি বা একাডেমিক হাই স্কুল বা এলিমেন্টারি স্কুল বা আদার একাডেমিক ইনস্টিটিউশন অর ইন এ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রামে the F1 visa academic student allows you to enter the United States as a full time. অর্থাৎ একজন স্টুডেন্টকে ফুল টাইম ক্যাটাগরিতে এই ধরনের অ্যাক্রিডাইটেড ইউনিভার্সিটি বা কলেজ বা যে নামগুলো বললাম সেই ইউনিভার্সিটিগুলোতেই সাধারণত ওনারা অনুমতি দিলে অর্থাৎ অ্যালাউ করলে একজন স্টুডেন্ট সাধারণত আসতে পারে ওয়ান্স এগেইন যদি হোমল্যান্ড সিকিউরিটি তাকে অ্যাপ্রুভ করে অথবা ইউএস ডিপার্টমেন্ট স্টেট অথবা জাস্ট বোঝার জন্য একজন স্টুডেন্টকে যদি অনুমতিপত্র অথবা সরুসে যদি ভিসা দেওয়া হয় এইটি হচ্ছে এটার অ্যাটলিস্ট কিছুটা ট্রান্সলেশন আমরা বলতে পারি You must be enrolled in a program or course of study that culminates in a degree, diploma or certificate. তাহলে খেয়াল করে দেখো You must be enrolled in a program or course of study. তোমাকে অবশ্যই একটি প্রোগ্রাম অথবা কোর্স অফ স্টাডিতে অ্যাডমিটেড হতে হবে that culminates মানে আমরা ধরে নিতে পারি যেটার ইনফ্রাস্ট্রাকচার শেষের দিকের সেটার ফাইনাল ফিনিশিং হবে একটা ডিগ্রির মাধ্যমে অথবা ডিপ্লোমার মাধ্যমে অথবা সার্টিফিকেটের মাধ্যমে অ্যান্ড your school must be authorized by the US government to accept international students. Here we go. এই জিনিসটা আমার মনে হয় আগের ভিডিওতে আমরা কভার করেছি সেটি হচ্ছে সেই স্কুলকে অবশ্যই US গভর্নমেন্টের দ্বারা অথরাইজড হতে হবে অর্থাৎ আমি যদি ভুল না বলে থাকি ইউএস গভর্নমেন্টের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে এখানে হোমল্যান্ড সিকিউরিটি বলা হয় তাদেরই তো ইউএসসিআইএস একটি অংশ রাইট ইউনাইটেড স্টেটস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস আমি যদি ভুল না বলে থাকি তাহলে ইউএস গভর্নমেন্টের ইউএস হোমল্যান্ড সিকিউরিটির সরুসে ইউএসসিআইএসের এসিভিপি প্রোগ্রামের আন্ডারে তাদেরকে অ্যাপ্রুভড হতে হবে এবং এসিভিপির মানে আমরা অলরেডি দেখেছি সেটি হচ্ছে যদি ভুল না বলে থাকি স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম এটাকে এসিভিপি বলে আর খেয়াল রাখবা যে সেভিস যে বিষয়টা সেটি এভিভিপি সেটাকে অ্যাডমিনিস্ট্রেট করে কে সেটাকে পরিচালনা করে কে এসিভিপির আন্ডারে কিন্তু সেভিস পরিচালিত হয় আর আমি যদি ভুল না বলে থাকি সেভিস মানে হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম আমি যদি ভুল না বলে থাকি তোমরা একটু দেখে নিও তাহলে এই হচ্ছে F1 ক্যাটাগরিতে মানে ওই অ্যাক্রিডিটেশনের ব্যাপারে সেটা হচ্ছে স্টুডেন্টকে অবশ্যই কোনো অ্যাক্রিডেটেড শিক্ষা প্রতিষ্ঠানে তাকে অ্যাডমিটেড হতে হবে এবং সেটি ইউএস গভর্নমেন্টের দ্বারা অথরাইজ হতে হবে টু ইস্যু I-20 তাহলে খেয়াল করে দেখো এটি একদম খোদ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আমরা এখানে পেলাম আর আমরা যদি এখন M1 এর কথা বলি সেক্ষেত্রে সেম ওয়েবসাইট থেকে বলা হচ্ছে M1 স্টুডেন্ট ভিসা দ্য M1 ভিসা ইন ব্র্যাকেট ভোকেশনাল স্টুডেন্ট category includes students in vocational or other non-academic programs other than language training অর্থাৎ M1 ক্যাটাগরিতে হচ্ছে বোঝার জন্য ওনারা বলছেন ভোকেশনাল স্টুডেন্টরা যারা বেসিক্যালি ভোকেশনাল অথবা নন একাডেমিক প্রোগ্রামে এখানে অ্যাডমিশন নিয়ে পড়তে আসে যদি অনুমতি পায় এবং সেই ক্ষেত্রে সেটা আদার দেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অর্থাৎ সেটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের বাইরে আমি খোদ এই গবেষণা থেকে যা দেখলাম সেটি তোমাদেরকে এখানে বলার চেষ্টা করলাম ওয়ান সেকেন্ড আমরা চেষ্টা করবো প্রত্যেকটি রেফারেন্সের ফুটনোট অন স্ক্রিন অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও অর অ্যাট লিস্ট ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য যে রেফারেন্সটা আমরা কোত্থেকে এখানে ইউজ করছি আচ্ছা এরপরে স্টুডেন্টের কাজ করার যে বিষয়টা বা স্টুডেন্ট অ্যাকচুয়ালি ক্যাম্পাসে কত ঘন্টা কাজ করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি সম্মানিত হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস আসলে একটা স্টুডেন্টকে অ্যালাউ করে বা করতে পারে আর অফ ক্যাম্পাসের ক্ষেত্রে তাদের কী ধরনের স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে বেসড অন গবেষণা বেসড অন রিসোর্সেস বেসড অন রেফারেন্স যা সব কিছু মিলে এরপর আমি চেষ্টা করবো তোমাদের সামনে আরেকটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য আপাতত F1 এবং M1 নিয়ে আমি এখানে জাস্ট গুচ্ছ আকারে বলতে পারি যতটুকু না বললেই না বলার চেষ্টা করলাম এরপরে ইনফ্যাক্ট আমি আরেকটি গবেষণায় F1, M1 এবং L1 এর ব্যাপারে একটু ডিটেলসে যাব সেই যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টি তোমাদের জানা দরকার সেটি হচ্ছে ওনারা এখানে বলছেন ইফ ইউ উড লাইক টু স্টাডি অ্যাজ এ ফুল টাইম স্টুডেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস ইউ উইল জেনারেলি নিড এ স্টুডেন্ট ভিসা There are two non-immigrant visa categories for persons wishing to study in the United States. These visas are commonly known as F and M visas. Mind it, এখানে J1 নিয়ে ওনারা কথা বলছেন না You may enter in the F1 or M1 visa category provided you meet the following criteria. First, you must be enrolled in an academic educational program, a language training program, or a vocational program. Then বলছেন your school must be approved by the Student and Exchange Visitors Program, Immigrations and Customs Enforcement. Next line বলছে you must be enrolled as a full-time student at the institution. Mind it, full-time student কথা বলছে You must be proficient in English or be enrolled in courses leading to English proficiency.
এই ইংলিশ প্রফিসিয়েন্সির বিষয়েও এখানে দেখো কত সুন্দর করে ওনারা একদম বেঁধে দিয়েছেন। আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত খোদ আমেরিকান গভর্নমেন্টের USCIS যে ওয়েবসাইট, সেখান থেকে অ্যাজ অফ টুডে রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তো ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রেও তারা বেঁধে দিয়েছেন, খেয়াল করে দেখো। ইউ মাস্ট বি প্রফিশিয়েন্ট ইন ইংলিশ অর বি এনরোলড ইন কোর্সেস লিডিং টু ইংলিশ প্রফিসিয়েন্সি। দেন ওনারা বলছেন ইউ মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস available for self-support during the entire proposed course of study. আবার পয়সা পাতির ব্যাপারে ওনারা এখানে পরিষ্কার করে বলছেন you must have sufficient funds available for self-support during the entire proposed course of study. মিনিং নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, খুবই কমন বেসিক ইংলিশ ওনারা কথাগুলো লিখেছেন। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড বা এক্সট্রা ট্রান্সলেশন দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা হয়তো বোর হয়ে যাবা। যার জন্য প্লিজ তোমরা কষ্ট করে একটু আমাকে কমেন্টে জানিও যে আমি তোমাদের সামনে যখন এই ফুট নোটগুলো বা রেফারেন্সগুলো পড়ছি ইংলিশে, তোমরা কতটুকু কম্প্রিহেন্ড করতে পারছো, কতটুকু বুঝতে পারছো। আর যদি নাও বুঝতে পারো দয়া করে সেটাও একটু জানাবা, তাহলে আমি চেষ্টা করবো তখন তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আইনগতভাবে যতটুকু আমাকে কভার করে ততটুকুই তোমাদের সামনে প্রদর্শন করার জন্য, ততটুকু নিয়েই তোমাদের সামনে আসার জন্য। এরপরে লাস্টে ওনারা বলছেন ইউ মাস্ট মেনটেইন এ রেসিডেন্স অ্যাব্রয়েড হুইচ ইউ হ্যাভ নো ইন্টেনশন অফ গিভিং আপ। দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি লাইন, ইউ মাস্ট মেনটেইন এ রেসিডেন্স অ্যাব্রয়েড হুইচ ইউ হ্যাভ নো ইন্টেনশন অফ গিভিং আপ। ওয়াও, এই পয়েন্টটা আমি জানি না রেফারেন্স হিসেবে ব্যাখ্যা করতে গেলে কে কীভাবে বুঝবা, বাট একটু আমরা যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করি, ইউ মাস্ট মেনটেন এ রেসিডেন্স, তোমাদেরকে অবশ্যই একটি রেসিডেন্স বা একটি আবাসস্থল মেনটেন করতে হবে অ্যাব্রয়েড মানে বিদেশে, হুইচ ইউ হ্যাভ নো ইন্টেনশন অফ গিভিং আপ, যেটা তোমার গিভ আপ করার কোনো ইন্টেনশন নাই। এটা ওনারা বলছেন খোদ এখানে আমি কোনো কিছু আমার ব্যক্তিগত মতামত না, এক্স্যাক্টলি খোদ রেফারেন্সে গবেষণা হয়, খোদ আমেরিকান সরকারের ওয়েবসাইটে যা দেখছি সেখান থেকে তোমাদেরকে বলছি। আমি জানি তোমরাও পাঞ্চ করে দেখতে পারবা, তারপরেও আমার মনে হয় নিজে নিজে কোনো কিছু দেখা আর অ্যানালিটিক্যাল ডিসকাশনের মাধ্যমে অন্তত আমি যদি নিজেকে ক্ষুদ্র জ্ঞানে সামান্য কনসালটেন্ট এবং সামান্য রিসার্চার এবং অ্যানালিস্ট হিসেবে মনে করে থাকি, এই মর্মে যেহেতু 1995-1996 থেকে অন অফ কাজ করে আসছি এই বিষয়গুলো নিয়ে, দেয়ারফর আমার এই ক্ষুদ্র বিশ্লেষণ অ্যানালাইসিস বেসড অন অল টার্মস অ্যান্ড কন্ডিশনস হিয়ার, বেসড অন রেফারেন্স ম্যাটেরিয়ালস হিসেবে যা পাচ্ছি, আমার এই অ্যানালাইসিসটা, আমাদের এই অ্যানালাইসিসটা তোমার সামান্য যদি উপকারে আসে, দয়া করে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা এবং এটা শেয়ার করবা, তাহলে হবে কি আরও 10 জনের উপকার হবে এবং আমরাও বুঝতে পারবো হাউ উই আর ডুইং অ্যাকচুয়ালি ফর ইউ গাইজ ওয়ান্স এগেইন আইনগতভাবে। এরপরে আমরা F1, M1 এবং J1 এর একটু ডিটেল এক্সপ্লেনেশনে যাব। সেই ক্ষেত্রে F1 এক্সপ্লেনেশনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে there are 3 visa offered for students who want to study in the USA, the F1, J1 and M1 visas. The F1 visa covers a broad range of programs and is therefore the most common visa students apply for. The F1 visa is for students who plan to take on a full course of study. This means you must study on a full-time basis on an academic program in the United States. In many cases, you are better off speaking directly to the foreign students office or equivalent in your university to make sure you meet the requirements for a full-time curriculum. In addition, the objective of your studies and successful completion of the course of study must lead to the attainment of a specific educational or professional objective. The objective can be a bachelor's, master's, postgraduate or postdoctoral degree, certification or other professional degrees. এটা গেল হচ্ছে F1 এর ব্যাখ্যা ওনারা এখানে দিয়েছেন। এরপরে আমরা আসি হচ্ছে M1 এ। M1 visa vocational and technical training. And M1 visa is an attractive option for individuals who want to partake in a vocational or non-academic program. The most common M1 recipient is someone who seeks to attend flight school in the US. Unlike the F1 visa, M1 visa holders cannot work while pursuing their studies. After graduation, opportunities to work here are more limited than the F1 visa, and M1 visa holders are only allowed to work 1 month per every 4 months of study. One of the most important distinctions between the F1 and M1 visa holders is that the M1 visa only allows you to remain in the US for up to 1 year or however long it takes for you to complete your non-academic program, whichever of two is less. The F1 visa, by contract, allows you to stay until your program of study has ended. Although you can apply for an M1 extension, many M1 visa holders forget to do so and find themselves without legal status. Mind it,
Also, even with extensions, you can only stay in the US a maximum of 3 years total. You have to consider a variety of factors to determine which visa fits your needs. One advantage an M1 visa has is that it can be a relatively quick and uncomplicated application process. For an excellent infographic mapping out the difference between the F1 and M1, click here. I'm not going to click here because at least you got the glimpse of what they are talking about. শানিন নজরটা আশা করি আমরা পেয়ে গেছি। এরপরে আসতে হচ্ছে J Visa's Educational and Cultural Exchange Program. The J1 visa encompasses a broad range of programs available for individuals who want to travel to the USA and work or study. Depending on what program you enter through, you may be allowed to enter the US for certain types of paid work. The terms of your exchange program will dictate whether you are allowed to work while in the US. Common J1 visa categories that allow employment include AUPAR, AUPAR. আমি যেহেতু ফ্রান্সে পড়াশোনা করেছি 1996-এ, আমার মনে হয় আমি যদি ভুল না বলে থাকি AUPAR is something, AUPAR যে ফ্রেঞ্চ শব্দ, সেটা হচ্ছে যে তুমি একটি আমেরিকান ফ্যামিলির সাথে থাকবা এবং তাদের বাচ্চাদেরকে তুমি ইংরেজি শেখাবা বা বাচ্চাদেরকে কিছুটা লেসন দিবা, কিছুটা লজিং মাস্টারের মতো আমাদের ভারতবর্ষের কালচারে, আমি যদি ভুল না বলে থাকি। অর্থাৎ একটা ফ্যামিলি মেম্বারের সাথে থাকবা, একটা ফ্যামিলির সাথে থাকবা এবং ফ্যামিলি তোমাকে, আমি যদি ভুল না বলে থাকি, একটা রুম অ্যান্ড বোর্ড অ্যাফোর্ড করবে বা প্রোভাইড করবে। অ্যাট দ্য সেম টাইম তুমি তাদের বাচ্চাকে হয়তো কিছু পড়াশোনা করাবা, থিংস অফ দ্যাট সর্ট অফ নেচার। তারপরেও অফারের ডেফিনিশনটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে কোনো রাখার দরকার নেই। AUPAR, AUPAIR. Through the AUPAR program, participants and host families take part in a mutually rewarding intercultural opportunity. Participants can continue their education while experiencing everyday life with an American family, and hosts receive reliable and responsible childcare from individuals who became part of the family. That is the definition of AUPAR. All right? এখন তাহলে আমরা আবার যাই সেই লাইনটিতে। Common J1 visa categories that allow employment include AUPAR and a researcher position. You should have open communication with your sponsoring program and be clear that your objectives and whether you seek paid work. J1 visas are good option if you want to travel to USA on a temporary basis to teach, instruct or lecture, study, observe, conduct research, consult, demonstrate special skills, or receive training. Fulbright scholars, and specialized training programs for foreign medical graduates. আমি আবার বলছি মেডিকেলের ভাইদের জন্য। Fulbright scholars and specialized training programs for foreign medical graduates are popular examples of J1 visa participants. The official categories are listed below. You can click on the category, blah blah blah. Basically অনেকগুলো ক্যাটাগরি দিয়েছেন, আমি শুধু ক্যাটাগরির নামগুলো বলছি। AUPAR and Educare, short-term scholar, professors or scholars, camp counselor, specialist, government visitor, student, college/university, intern, student, secondary, এর আগে ছিল student, college/university, তারপরে intern, তারপরে student, secondary, international visitor, in bracket, Department of State EUs, তারপরে summer work travel. সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জানি আজকের এই ভিডিওটি যারা তোমরা দেখছো তাদের মেজরিটি আমাদের ভারতবর্ষীয় দেশগুলো থেকে বা পৃথিবীর যে কোনো বাংলাদেশি বা বাংলা ভাষায় ভাষাভাষী যে ভাইরা বোনেরা তোমরা দেখছো, আমি জানি তোমাদের মেজরিটি স্টুডেন্টরাই এখানে F1 ক্যাটাগরির মধ্যেই হয়তো পড়বা। অর্থাৎ যদি তোমরা কোনো কারণে আমেরিকাতে হায়ার এডুকেশন পার্সু করতে চাও, সেক্ষেত্রে সম্ভবত তোমরা F1 ক্যাটাগরিতেই বেশি পড়বা। তারপরেও আজকে এই M1 এবং L1 নামে আরেকটি ক্যাটাগরি বা আরও দুটি ক্যাটাগরি যে খোদ আমেরিকান গভর্নমেন্টের করা আছে, সেই ক্যাটাগরির বেসিক্স অ্যাটলিস্ট তোমাদের সামনে আমি চেষ্টা করলাম 2-3টি রেফারেন্স থেকে গবেষণামূলকভাবে অ্যানালাইসিস করার মতো করে, যাতে করে অ্যাটলিস্ট তোমরা F1 এবং M1 এবং J1 এর পার্থক্য আশা করি একটু হলেও বুঝতে পারবা আজকের এই অ্যানালাইসিস থেকে, বেসড অন সমস্ত তথ্যপত্র এবং যে রেফারেন্স ম্যাটেরিয়ালগুলো আমরা এখানে সামনে রেখেছি সেখান থেকে। আর যদি তাই হয় দয়া করে জানাবা কেমন লাগছে তোমাদের এই অ্যানালাইসিসগুলো দিন শেষে, প্লিজ। দ্যাটস ইট ফর টুডে। শুভকামনা রইল, তোমাদের সাথে আবার কোনো একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। তবে এইটুকু বলে রাখি,
তোমাদের যদি কোনো ব্র্যান্ড নিউ ইনিশিয়াল কেস থাকে, তোমাদের যদি আমেরিকাতে অলরেডি আইনগতভাবে পড়তে এসে কোনো ট্রান্সফার কেস থাকে, তোমাদের এখানে যদি কেউ আইনগতভাবে বিয়ন বিটিউ নিয়ে এসে সে যদি F1-এ কনভার্ট করতে চায়, ওয়ান থেকে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্সের ভিতরে PME Consultancy USA নাম্বারটি উপরে দেওয়া থাকবে। তোমরা এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট করে, ওয়ান্স এগেইন ফার্স্ট স্টেপ নো ম্যাটার হোয়াট, আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ছাড়া কোনো কেস নেই না। আর জাস্ট ছোট্ট একটি ভিডিও আমি করার চেষ্টা করবো যে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের যে বেসিক 3টা পার্ট রয়েছে, দ্যাটস অল ইউ নিড টু নো এট দিস পয়েন্ট। সো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে তারপর যদি আইনগতভাবে তোমরা নেক্সট স্টেপে অ্যাডভান্স হও, দেন কন্ট্রাক্টে সাইন করে কী হবে না হবে ধাপে ধাপে সবাই জানতে পারবা। সো আমরা PME Consultancy USA PME ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। শুধু এতটুকু জানবা, আমি ব্যক্তিগতভাবে 1995-1996 থেকে অন অ্যান্ড অফ ফ্রিল্যান্স বেসিসে এই কাজগুলো করা শুরু করে আজকে প্রায় 2023 সাল পর্যন্ত হয়ে গেছে। আর PME এই প্রতিষ্ঠানটির একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমরা একটু ঘেটে দেখবা। শুধু এইটুকু বলে রাখি আজকে যে বাংলাদেশের কোনো একটি জেলাতে কোনো একটি বিভাগে এটি বাংলাদেশ সরকারের আইনকানুন মেনে একটি কনসাল্টিং ফার্ম এবং একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসেবে আমরা কাজ স্টার্ট করি। সেখানে 5 বছর আমরা সার্ভিস দিয়ে এসেছি। তারপরে অন অ্যান্ড অফ আলটিমেটলি আমরা আমেরিকাতে এসে এটাকে অ্যাক্রোনিম করে PME এর ব্যানারে আমরা এই সার্ভিসগুলো তোমাদেরকে দিয়ে আসার চেষ্টা করছি। ওয়ান সেকেন্ড, যদি কোনো হেল্প লাগে আইনগতভাবে 347-536-9484 এই নাম্বারে তোমরা দয়া করে কল করবা। আর যদি বাংলাদেশ বা অন্য কোথাও থেকে করো সেভাবে ডায়াল করে কল করবা। উইল বি দেয়ার টু হেল্প ইউ আউট আইনগতভাবে। সকলে ভালো থাকবে এবং কেমন লাগছে প্রত্যেকটা রেফারেন্স ভিডিও দয়া করে আমাদের কমেন্ট করে জানাবে এবং প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। That's it for today. Have a good afternoon. I will see you guys in the next video. Thank you very much.